শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম শোনা। আচ্ছা ঠিক আছে, টেকনিক্যাল ইস্যুর জন্য বারবার সমস্যা হচ্ছে। ক্লাসটা প্রথম থেকে শুরু করছি। তো আমরা বেসিক্যালি যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে প্লেটোর জ্ঞান তত্ত্ব। ক্লাসের শুরুতেই বললাম যে প্লেটোর জ্ঞান তত্ত্ব বা মানে প্লেটো তার দর্শনের আলোচনা শুরুই করেছেন মেনলি তার যে পূর্বসূরীরা ছিলেন, মানে তার যেমন শিক্ষাগুরু ছিলেন সক্রেটিস, তার আগে যে প্রাক গ্রিক দর্শন আমরা পাই, যেখানে প্রোটাগোরাসকে পাই, সোফিস্টদের পাই। তো এই মানে এদের মত দ্বারাই উনি বেসিক্যালি প্রভাবিত ছিলেন। ঠিক আছে, তো প্রোটাগোরাসের মতে আমরা জানি যে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিং। উনি বারবার বলেছেন যে মানুষই হলো সবকিছুর পরিচায়ক, মানে মানুষ নিজে যেটা ভাববে বা নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতায় যেটা পাবে সেটাই তার কাছে জ্ঞান, মানে মনুষ্য ভেদে জ্ঞান ভিন্ন ভিন্ন হতে পারে। আবার সোফিস্টরাও সেটা বলছেন, পারসেপশন ইজ নলেজ। তো এই জিনিসটাকেই প্লেটো তার জ্ঞান তত্ত্বে নিয়ে এসে যে নেতিবাচক সেন্সে এগুলোকে কিন্তু সমালোচনা করছে, করে তারপর তার যে ইতিবাচক মত, মানে তার মতে জ্ঞান কি সেইটা তার ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আমরা পাই। নেতিবাচক দৃষ্টিভঙ্গিটা উনি আলোচনা করছেন থিয়েটেটাস গ্রন্থে। আপনারা প্লিজ আপনাদের যে ভিডিওগুলো রয়েছে না, ভিডিও অডিওটা একটু বন্ধ করে রাখবেন, তাহলে না কথা বললে আপনাদেরই শুনতে সমস্যা হবে। আচ্ছা, তো নেতিবাচক দৃষ্টিতে উনি বলছেন যে জ্ঞান প্রত্যক্ষ অনুভব নয়। বারবার বলছি, মানে প্রত্যক্ষ বা পারসেপশন সেটাকে প্লেটো জ্ঞান বলে মানছেন না। কেন মানছেন না? কারণ প্রত্যক্ষ অনুভবের যে বস্তু বা বিষয় সেটা ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হয়। মানে একটা মানুষের কাছে একটা বর্ণ যদি লাল হয়, হয়তো অন্য কোনো ব্যক্তি সেই লাল রংটা মেরুন বা বাদামিশ ব্রাউনিশ কোনো কালার দেখছেন। আমাদের তো প্রত্যক্ষে ভ্রান্তি হয়, এই যে অমূল প্রত্যক্ষ, অধ্যাস, হ্যালুসিনেশন, এগুলো সব কি, এগুলো আমাদের প্রত্যক্ষের সমস্যার জন্য হয়। তো এই বিষয়টাই প্লেটো বারবার তুলে ধরছেন। নেক্সট উনি বলছেন যে জ্ঞান প্রত্যক্ষ অনুভব হলে শিক্ষাদান, আলাপ আলোচনা, বিতর্ক এই সব কিছুর কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। যখনই আমরা প্রমাণ অপ্রমাণের বিষয়ে আসি, আমরা বাস্তবে যখনই বলি যে এই জিনিসটার প্রমাণ, তার মানে কি ওই জিনিসটা যদি সত্য হয়ে থাকে তার প্রমাণ আমার লাগবে। আমি আলাপ আলোচনা ডিসকাশনের মাধ্যমে কি করি, কোনো একটা সমস্যার সমাধান করি, যে যার মতটা বেশি গ্রহণযোগ্য তার মতটা আমরা গ্রহণ করি, যার মতটা ভুল ছিল সেটাকে আমরা বাদ দিই। তো এই যে বিষয়গুলো যদি বাস্তবে আমরা মেনেই নিই যে প্রত্যেকটা মানুষের মত ভিন্ন ভিন্ন, তাহলে তো সেখানে আলাপ আলোচনা, শিক্ষাদান কোনো কিছুর দরকার পড়ে না। কারণ আমি নিজে যেটা মানছি সেটাই সত্য, আপনি নিজে যেটা মানছেন সেটা আপনার কাছে সত্য। তাহলে এইখানে প্রমাণ অপ্রমাণ, আলাপ আলোচনা, শিক্ষাদান এইসবের তো কোনো প্রয়োজনীয়তাই নেই। এইটাই প্লেটো বলতে চাই। চলুন নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, নেক্সট উনি বলছেন যে জ্ঞান মতামত বা বিশ্বাস নয়। এই নেতিবাচক মতে আমরা তিনটে পয়েন্ট পাই। তো সেকেন্ড পয়েন্ট উনি বলছেন যে জ্ঞান মতামত বা বিশ্বাস নয়। আর এইখানে এসেই কিন্তু বহুবার কোশ্চেনে আসে যে মতামত আর জ্ঞান বা বিশ্বাস বা জ্ঞান এই দুটোর পার্থক্য কে করেছেন? প্লেটো করেছেন। কিভাবে করেছেন? এই পার্থক্যটা থেকে কিন্তু বেশ কিছু শর্ট কোশ্চেন আমরা দেখতে পাই। আমি কোশ্চেন রেখেছি, আপনারাও দেখতে পাবেন। উনি কি বলছেন যে জ্ঞান সর্বদা অভ্রান্ত। এইখানে বেসিক্যালি মতামত বা বিশ্বাস এবং জ্ঞান এই দুটোর পার্থক্য আমরা পাই। তো জ্ঞান হচ্ছে অভ্রান্ত, এখানে মতামত আর বিশ্বাস কিন্তু ভ্রান্ত, ভ্রান্ত হতেও পারে। নেক্সট বলছে যে মতামত বা বিশ্বাস অনুসারে বিষয় থাকতেও পারে, নাও থাকতে পারে। যখন আপনি কোনো কিছুকে বিলিভ করছেন যে এই জিনিসটা আছে, বাস্তবে সেটা কিন্তু থাকতেও পারে, নাও থাকতে পারে। এই কারণেই কিন্তু বাস্তবে আমরা বলি যে এই জিনিসটাকে আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু বিশ্বাস ভঙ্গ হলো। বাস্তবে হয়তো আমাদের বিশ্বাস ভঙ্গ। তো এই বিষয়টাই উনি বলছেন যে আপনি যখন কোনো কিছুকে বিশ্বাস করছেন তার অনুরূপ বস্তু যে থাকবেই তার কোনো নিশ্চয়তা নেই। ক্লিয়ার? নেক্সট আসছি, জ্ঞান সবসময় সৎ বিষয়। এই সৎ বিষয়ক কথাটা আমরা আবার ওনার ইতিবাচক যে দৃষ্টিভঙ্গি সেখানেও পাই। উনি বলছেন যে বিশ্বাস অনুসারে বিষয় থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু জ্ঞানের মানে জ্ঞান সবসময় সৎ বিষয়ক।
আপনার কাছে যে বিষয়ের জ্ঞান আছে সেই বিষয়টা অবশ্যই মানে বাস্তবে থাকবে, এর কোনো অন্যথা হবে না, এটাই ওনার মত। নেক্সট, জ্ঞানের বিষয় হলো আকার বা সামান্য জাতি। এই চলে এলাম প্লেটোর মানে মূল জ্ঞান তত্ত্বের মধ্যে। সকলেই জানেন যে প্লেটোর যে জ্ঞান তত্ত্ব সেটা কিন্তু সামান্য বা জাতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। পাশ্চাত্য দর্শনের ইতিহাসে প্লেটোই হলেন এমন একজন দার্শনিক যার গোটা দর্শন চিন্তাটাই কিন্তু সামান্য তত্ত্বের উপরে বেস করে গড়ে উঠে। উনি সামান্য নিরপেক্ষভাবে অন্য কিছুকে কিন্তু স্বীকার করতে চাননি, মানে তার দর্শনের সব থেকে উচ্চ আসনে বসে আছে সামান্য। তো উনি বলছেন জ্ঞানের বিষয় হলো আকার বা সামান্য জাতি। আপনার কাছে যদি কোনো কিছুর জ্ঞান থেকে থাকে সেটা অবশ্যই সামান্য বা আকার সম্পর্কে, কিন্তু মতামত বা বিশ্বাসের বিষয় কি, তার প্রতিবিম্ব বা অনুকৃতি, মোস্ট ইম্পর্টেন্ট লাইন। প্রচুর কোশ্চেন আমরা প্লেটোর দর্শন থেকে পাই, আপনারা যারা আগে ক্লাসগুলো অ্যাটেন্ড করেছেন দেখবেন বহু কোশ্চেন এরকম ছিল যে এই অনুকৃতি বা কপির বিষয়টা আমরা পেয়েছিলাম। প্লেটো বলছেন যে আমরা যারা বিশেষ বিশেষ ব্যক্তি, বিশেষ বিশেষ বস্তু, আমার আপনার মতো রামশ্যাম যদু মধু, এই যে বিশেষ ব্যক্তি, এরা হচ্ছে সেই সামান্যের কপি। সামান্যই হচ্ছে একমাত্র প্রধান, সামান্য বা জাতি, তার অনুকৃতি হলাম আমরা। ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় প্লেটোর দর্শনে, প্রচুর কোশ্চেন আমরা এখান থেকে পাই। তো এটাই উনি বলছেন যে জ্ঞানের বিষয় হলো সামান্য জাতি, যেখানে মতামত বা বিশ্বাসের বিষয় কি আমরা, মানে বিশেষ বিশেষ ব্যক্তি বা বিশেষ বিশেষ বস্তু। এই জায়গাটা ক্লিয়ার হলে প্লেটোর দর্শনটা কিন্তু আপনাদের কাছে অনেকটাই সাবলীল বলে মনে হবে। এটাও বলছে যে যাকে সম্পূর্ণ সত্য বলা যাবে না। কাকে সম্পূর্ণ সত্য বলা যাবে না? এই যে আমাদের যে বিশ্বাস বা মতামত। কেন সত্য বলা যাবে না? কারণ এটা বিশেষ বিশেষ ব্যক্তি বা বিশেষ বিশেষ বস্তুর উপর নির্ভর করে। একমাত্র জ্ঞানটাই সত্য, জ্ঞানটাই অভ্রান্ত, কিন্তু আমাদের যে মতামত বা বিশ্বাস সেটা কিন্তু সম্পূর্ণরূপে সত্য বলা যাবে না। নেক্সট পয়েন্ট উনি বলছেন যে জ্ঞান সত্য বিশ্বাসও নয়। কারণ এতক্ষণ আমরা ছিলাম যে জ্ঞান মিথ্যা বিশ্বাস নয়, মেনে নিলাম যে জ্ঞান মিথ্যা বিশ্বাস নয়, কিন্তু যখন প্লেটোকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি বলছেন যে মিথ্যা বিশ্বাস জ্ঞান নয়, তাহলে সত্য বিশ্বাস কি জ্ঞান? উনি বলছেন না, সত্য বিশ্বাসও জ্ঞান নয়। সত্য বিশ্বাসও জ্ঞান নয়। কেন জ্ঞান নয়? বলছে ক্ষেত্র বিশেষে সত্য বচন বা জ্ঞান, মানে ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে যে সত্য বচনও জ্ঞান হতে পারে না। কেন হতে পারে না? যদি আমি বলি যে মুখ্যমন্ত্রী আজ রাজভবনে এসেছেন এবং প্রকৃতই উনি যদি রাজভবনে এসেও থাকেন, তবুও বলা যাবে না আমার এই বিষয়ে জ্ঞান আছে। একটা বেসিক উদাহরণ আমি বললাম যে মুখ্যমন্ত্রী আজকে রাজভবনে এসেছেন, হয়তো উনি সত্যিই এসেছেন, তারপরেও আমি বলতে পারবো না এটা জ্ঞান বা নলেজ। কেন বলতে পারবো না? কারণ এইটা আমার সম্পূর্ণ অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞান। এটা আমার একটা সেই ঢিল ছোড়ার মতো, আমরা বাংলাতে বলি, বাংলায় যে ঢিল ছুঁড়ে বললাম বা আন্দাজে, মানে আন্দাজে আনসারটা করলাম, করি তো আমরা। তো এই জিনিসটাকেই প্লেটো বলছেন যদি সেটা সত্যিও হয় তবুও আমি সেটাকে জ্ঞান বলতে পারবো না, কারণ এইখানে একটা আন্দাজ বলে বিষয়টা চলে আসে, যে আপনি হয়তো আন্দাজে বলেছেন বা আপনি অভিজ্ঞতার মাধ্যমে পেয়েছেন। মানে বেসিক জিনিস যেটা, সেটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক কোনো কিছুকেই আমি জ্ঞান বলতে পারবো না। আমি জ্ঞান তাকেই বলবো যেটা সামান্য বা যেটা জাতি বা আমরা এখানে যেটা পেলাম যে আকার। বস্তুত এইটাই হচ্ছে একমাত্র জ্ঞান প্লেটোর দর্শনে। বাকি বিশেষ বিশেষ বস্তু, বিশেষ ব্যক্তি বা তাদের রিলেটেড যে কোনো পারসেপশন বা অভিজ্ঞতা, আপনি আপনার দৈনন্দিন অভিজ্ঞতায় পাওয়া যে কোনো কিছুকে আপনি জ্ঞান বলতে পারবেন। এইটাই হচ্ছে প্লেটোর নেতিবাচক দৃষ্টিভঙ্গি। এবার যাচ্ছি ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি। খুব ছোট্ট করে লিখেছি ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গিটা উনি থিয়েটেটাস নামক গ্রন্থে লিখেছেন, তাহলে ইতিবাচক মানে দৃষ্টিভঙ্গিটা কোথায়? ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা পাওয়া যায় তার লেখা যে রিপাবলিক গ্রন্থ।
প্লেটোর লেখা রিপাবলিক গ্রন্থে তিনি তার জ্ঞান বিষয়ক যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সেটা ব্যাখ্যা করেছেন। মাত্র দুটো কথা আমরা সেখান থেকে পাই, সেটা হচ্ছে যে এতক্ষণ দেখছিলাম যে জ্ঞান কি নয়, তাহলে তিনটে পয়েন্ট আমরা বিশ্লেষণ করলাম। তাহলে এবার প্রশ্ন হলো যে জ্ঞান তাহলে কি? জ্ঞান হচ্ছে অভ্রান্ত, জ্ঞানে কোনো রকম ভ্রান্তি থাকবে না। জ্ঞান এমনই জিনিস যে জ্ঞানে কোনো প্রকার ভ্রান্তি থাকবে না, এক নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমরা বলবো যে জ্ঞান হচ্ছে সদ বিষয়ক, অফ দ্য রিয়েল। অনেকের এই সদ বিষয়ক যে বিষয়টা, এটা নিয়ে কোশ্চেন থাকে, সদ বিষয়ক বলতে কি? সদ বিষয়ক মানে যে যেইটা আপনার জ্ঞান আছে সেই জ্ঞানের অনুরূপ বিষয় বাস্তবে এক্সিস্ট করতে হবে, দ্যাট ইজ সদ বিষয়ক। আবার বলছি, যে বিষয়টা সম্পর্কে আপনার জ্ঞান আছে সেই বিষয়টা বাস্তবে সেইভাবেই থাকতে হবে, এইটাকে আমরা বলছি অফ দ্য রিয়েল বা সদ বিষয়। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, এই যে আমি বললাম যে যে বিষয়টা সম্পর্কে আপনার জ্ঞান আছে সেই বিষয়ের অনুরূপ যে মানে বিষয় সেটা বাস্তবে এক্সিস্ট করতে হবে, এইটা সত্যতার কোন থিওরি? কেউ বলতে পারবেন? সত্যতা সম্পর্কে তো বিভিন্ন মত আমরা পাই, তো এইটা কোন থিওরি? করেসপন্ডেন্ট থিওরি। আর কেউ? সত্যতা সম্পর্কে তো আমরা বিভিন্ন মত পাই, কোহারেন্স পাই, করেসপন্ডেন্স পাই, তো এইটা কোন মতকে কেন্দ্র করছে? যে বিষয় সম্পর্কে আমার জ্ঞান আছে সেই বিষয়ের অনুরূপ কিন্তু বাস্তবে থাকতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে জ্ঞান বলতে পারবো না। প্রয়োগবাদ। হ্যাঁ, আরেকবার বলুন। প্রয়োগবাদ। প্রয়োগবাদটা ঠিক অ্যাকচুয়ালি না, ওটা প্র্যাগমেটিজমের দিকে চলে যাচ্ছে। ম্যাম বলছিলাম ওই যে অনুরূপতা কথাটা আসছে না, ওটা হ্যাঁ, অনুরূপতা বলো। কথাটা কারেসপন্ডেন্ট অনুরূপতা বাদ যেটা রয়েছে কারেসপন্ডেন্ট থিওরি, ওটাতে তো রয়েছে ওটা। হ্যাঁ, অবশ্যই, মানে একজন আনসার করলে তো আমি সেই জন্য জিজ্ঞেস করলাম যে আপনাদের যদি অন্য কারোর কিছু মত থাকে তাহলে বলুন। অবশ্যই তাই, এটা করেসপন্ডেন্স থিওরি অফ ট্রুথ, যেটা ডেকার্ত স্বীকার করেছেন যে যে বিষয় সম্পর্কে আমার জ্ঞান আছে সেই বিষয়টার অনুরূপ কিন্তু বাস্তবে থাকতে হবে, যদি না থাকে তাহলে আপনার জ্ঞানটা কিন্তু মিথ্যা। এটা করেসপন্ডেন্স থিওরি অফ ট্রুথ, ঠিক আছে? তো দুটো বৈশিষ্ট্য পেলাম আমরা জ্ঞানের, একটা হচ্ছে অভ্রান্ত, যে জ্ঞান কখনো ভ্রান্ত হবে না, আর একটা পেলাম কি, যে জ্ঞান হচ্ছে সৎ বিষয়, তা যে বিষয় সম্পর্কে আপনার জ্ঞান আছে তার অনুরূপ বিষয় কিন্তু বাস্তবে থাকে। এইটা হচ্ছে প্লেটোর ইতিবাচক দৃষ্টিকোণ। নেক্সট চলে যাব প্লেটোর ধারণাবাদে। আচ্ছা, জ্ঞানের একটা স্তরভেদ আমরা পাই, এটা একটু ছোট করে আলোচনা করব। মূলত আমরা জ্ঞান দুইভাবে পাই। পাশ্চাত্য দর্শনে দুটো মত রয়েছে, একটা হচ্ছে আমাদের বুদ্ধিলব্ধ জ্ঞান, একটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা ভিত্তিক। মানে একটা আমরা পাই রেশনালিজম, একটা পাই ইম্পিরিসিজম। তো প্লেটো এইভাবেই জ্ঞানের স্তর বিন্যাস করেছে। তো বুদ্ধিলব্ধ জ্ঞানের কথা যদি আমি বলি, তো ফার্স্ট আমার যাচ্ছে যে বিশুদ্ধ বুদ্ধিলব্ধ ধারণা বা প্রত্যয়ের জ্ঞান, যেটাকে উনি বলছেন পরম জ্ঞান, নেক্সট যেটা আমরা পাই সেটা হচ্ছে বুদ্ধিলব্ধ গাণিতিক জ্ঞান বা জ্যামিতিক জ্ঞান। এই দুটোই আমার যাচ্ছে বুদ্ধিলব্ধ বা রেশনালিজমের মধ্যে। নেক্সট আমি পাচ্ছি যেটা অভিজ্ঞতালব্ধ মত বা বিশ্বাস, যেটা আমাদের পারসেপশন থেকে আসে, ডেইলি পাওয়া অভিজ্ঞতা থেকে আসে। এটাকেও উনি দুভাগে ভাগ করছেন। কি কি? ফার্স্ট বলছেন যে ইন্দ্রিয় অভিজ্ঞতা ভিত্তিক মতামত বা বিশ্বাস, আর লাস্ট যেটা হচ্ছে সব থেকে নিম্নমানের, দ্যাট ইজ ইন্দ্রিয় অভিজ্ঞতা ভিত্তিক জল্পনা কল্পনা। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞানে দেখুন একদম নিচেরটা হচ্ছে জল্পনা কল্পনা, যেটা আমাদের ইমাজিনেশন থেকে আসে। আমাদের মতামত বা বিশ্বাসের অনুরূপ বিষয় যদি বাস্তবে থাকতেও পারে, উনি তো প্রথমেই বলেন যে মুখ্যমন্ত্রী রাজভবনে যাওয়ার যে ঘটনাটা, এটা সত্য বিশ্বাসও হতে পারে, মিথ্যা বিশ্বাসও হতে পারে, মানে এইখানে একটা সত্য মিথ্যাত্বের প্রশ্ন থাকে। কিন্তু যখনই বিষয়টা চলে যায় আপনার কল্পনায়, আপনার জল্পনায় বা আপনার ইমাজিনেশনের বাস্তবতা তো থাকতেই পারে না, আর হলেও সেটা খুবই কম। আমি যেটা ইমাজিন করছি, আমার ইমাজিনেশনে তো অনেক রকম ধারণা থাকতে পারে, শিশুদের ইমাজিনেশনে তো আরো আজগুবি ধারণা থাকতে পারে।
কিন্তু সেটার যে বাস্তব এক্সিস্টেন্স থাকবে এটা তো একেবারেই সম্ভব না। আর সেই কারণে উনি জল্পনা কল্পনাকে সব থেকে নিম্নমানের বলেছেন। সব থেকে নিম্নমানের হচ্ছে আমাদের জল্পনা কল্পনা, তার ওপরে যদি কিছু থাকে সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা ভিত্তিক মতামত বিশ্বাস, যেটা একটু আগে আলোচনা করলাম ওই রাজভবনে যাওয়ার ঘটনাটা। তার উপরে কে আছে? বুদ্ধিলব্ধ গাণিতিক বা জ্যামিতিক জ্ঞান। অনেকের মনে কোশ্চেন আসে যে মানে গাণিতিক বা জ্যামিতিকটা তো ফার্স্টে থাকতে পারে, মানে এই বুদ্ধিলব্ধ ধারণার সাথেই থাকতে পারে, তাহলে এইটাকে আমি আলাদা করছি। জ্যামিতিক বা গাণিতিক জ্ঞানটাকে আমি আলাদা করছি এই কারণে, যেহেতু জ্যামিতি বা গাণিতিকের সাথে আমাদের অভিজ্ঞতা একটু হলেও যুক্ত থাকে। মানে আমরা আমাদের ডেইলি লাইফে গণিতকে বা জ্যামিতিকে মানে সামান্য পরিমাণ হলেও কিন্তু অভিজ্ঞতা জুড়ে তারপরে জিনিসটাকে কিন্তু আমরা বাস্তবে জ্ঞানের পরিসীমাতে নিয়ে আসি। সেই কারণে ওটাকে 2 নম্বরে রাখছে। আর 1 নম্বরে বা পরম জ্ঞানে থাকছে আমাদের ধারণা বা প্রত্যয়। এই হচ্ছে জ্ঞানের একটা স্তরভেদ। যেহেতু প্রথম স্তরে থাকছে ধারণা বা প্রত্যয়, তো এবার আপনাদের সাথে ধারণা বা প্রত্যয়টা একটু অল্প করে আলোচনা করব। হ্যালো হ্যালো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, এক্ষেত্রে ওই বহার উপরটা একটুখানি বলে দেবেন, একদম অল্পর মধ্যে। দাদা একটুখানি সাউন্ডটা বাড়িয়ে দেন। হ্যাঁ আর একবার বলুন। বলছি বহার উপরটা একটুখানি বলে দেবেন, এক্ষেত্রে তো আছে এই জায়গাটায়। আচ্ছা আচ্ছা, আমি এই জিনিসটা একটু শেষ করে দিই, মানে ধারণা বা এই তত্ত্বটা একটু শেষ করে তারপর যাচ্ছি। হ্যাঁ, রূপকটা ওকে। আচ্ছা, তো এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্লেটোর ধারণাবাদ বা আকারবাদ। তো ধারণা বা আকার বলতে উনি বলছেন এই যে আমরা মানে সাধারণ মানুষ, রাম শ্যাম যদু মধুর মতো যারা আমরা সামান্য মানুষ, মানে বিশেষ বিশেষ ব্যক্তি আছি, তো তাদের মধ্যে যেটা সার ধর্ম রূপে রয়েছে, আমরা বিশেষ বিশেষ ব্যক্তি তাদের মধ্যে যে সার ধর্ম বা এসেন্সটা রয়েছে সেটাকেই উনি বলছেন যে ধারণা বা আকার। এটা অবশ্যই সাধারণভাবে উপস্থিত, যা প্লেটোর ভাষায় হচ্ছে ধারণা বা আকার। উনি তার কিছু বৈশিষ্ট্য বলেছেন, ধারণা বা আকারের কিছু বেসিক বৈশিষ্ট্য আমরা পাই, সেটা হচ্ছে যে ধারণা একটি নয় অনেক। ধারণাকে কিন্তু উনি একটি বলছেন না, সংখ্যায় কিন্তু ধারণা অনেক। যেহেতু আমাদের ধরুন মানে বাস্তবে জগতে প্রচুর পরিমাণে জীব বৈচিত্র্য, তো প্রত্যেকটা জীবের একটা নির্দিষ্ট জাতি থাকছে, প্রত্যেকটা প্রাণীর একটা জাতি থাকছে, বৃক্ষের জাতি থাকছে। তো এই নিয়ে উনি বলছেন যে ধারণা একটি নয় অনেক। নেক্সট বলছে কি যে প্রত্যেকটি ধারণা নিজের ক্ষেত্রে আদর্শ বা আইডিয়াল।
নেক্সট আমরা পাচ্ছি যে প্রত্যেকটি ধারণা অনন্য, স্বয়ংসম্পূর্ণ, স্বনির্ভর সত্তা। ধারণাগুলি কিন্তু একে অপরের উপর নির্ভরশীল নয়, তারা প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্রে স্বনির্ভর, অপরিণামী এবং স্বয়ং সৎ। অপরিণামী অর্থে যে ধারণাগুলোর কিন্তু কোনো পরিণাম নেই, যে ধারণাগুলো পরে পরিবর্তন হচ্ছে বা অন্য কিছুতে রূপান্তর হচ্ছে, এই বিষয়টা কিন্তু অবশ্যই সেটা ইন্দ্রিয়াতীত ধারণা। মনুষ্যত্ব, বৃক্ষত্ব, কলমত্ব এগুলোকে আমরা কি ইন্দ্রিয় দ্বারা পাই না, অবশ্যই এটা ইন্দ্রিয়াতীত। নেক্সট আমরা পাচ্ছি কি বুদ্ধিগ্রাহ্য। যেহেতু ধারণাগুলো ইন্দ্রিয়াতীত, তাহলে আমরা এটাকে জানি একমাত্র বুদ্ধি বা প্রত্যয়ের সাহায্যে, কাজেই ধারণাগুলো হচ্ছে আমাদের বুদ্ধিগ্রাহ্য। নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে ধারণাগুলি ঈশ্বর সৃষ্টি। মানে প্লেটোর দর্শনে কিন্তু ঈশ্বরের একটা ভূমিকা আছে। উনি বলছেন যে ধারণাগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের গড দ্বারা তৈরি। নেক্সট আমরা পাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের প্রতিটি বস্তু ওই আদর্শ ধারণার অনুলিপি বা প্রতিলিপি। আপনাদের পড়ানোর সময়ও বললাম যে এই জায়গা থেকে সত্যি অনেক কোশ্চেন আসে যে বিশেষ বিশেষ ব্যক্তিরা কি ওই যে ধারণা, যে সামান্য ধারণা বা রিয়েল ধারণা, তার কপি, তার অনুকৃতি বা প্রতিকৃতি। নেক্সট আমরা পাচ্ছি জগতের বিশেষ বিশেষ বস্তুগুলি আসে, মানে আমাদের কথা বলছে যে আমরা যেমন আমাদের জন্ম হয়, কিছুকাল আমরা অবস্থান করি, আবার আমাদের মৃত্যু হয়, কিন্তু ধারণার কোনো মৃত্যু নেই। একটু আগে আমরা দেখলাম যে ধারণা পরিণামী, তো সেটাই উনি বলছেন যে ধারণার যেমন উৎপত্তিও নেই, ধারণার কোনো বিনাশও নেই। আমরা থাকি বা না থাকি, আমরা আমাদের পরবর্তী প্রজন্ম, তো মনুষ্যত্ব ধারণা কিন্তু থেকেই যাবে। আমাদের জন্মের আগেও সেটা ছিল, জন্মের পরেও সেটা থাকে। নেক্সট, কেউ কিছু বললেন? আচ্ছা, নেক্সট আমরা পাচ্ছি ধারণা বা আকারগুলি সামান্য ইউনিভার্সাল, বিশেষ কোনো বস্তু নয়, দেশ কালাতীত। এটা আমরা কিন্তু গত সপ্তাহে কোশ্চেনে করেছিলাম, গত বুধবার যে কোশ্চেন করেছিলাম সেখানে আমরা পেয়েছিলাম যে ধারণা হচ্ছে দেশ কালাতীত। ধারণাকে দেশ কালাতীত কেন বলছে? যে ধারণা আমাদের বিশেষ বিশেষ বস্তুর মতো কিন্তু কোনো নির্দিষ্ট দেশ বা কালে অবস্থান করে না, এই অর্থে ধারণা হচ্ছে দেশ কালাতীত। আর ওটা মানে ধারণা যদি আমাদের মতো মানে দেশ বা কালে অবস্থান করতো, তাহলে সেটাকে তো আমরা দেখতে পেতাম, প্রত্যেক দিনের অভিজ্ঞতায় আমরা তাকে দেখতে পেতাম, তো বাস্তবে কি সেটা পায় না। তো এই অর্থে ধারণা হচ্ছে দেশ কালাতীত। নেক্সট, ধারণা বহু হলেও তারা ক্রমোচ্চ নিয়মে থাকে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে ধারণা আমরা দেখলাম একটু আগে যে এটা অনেক সংখ্যায় অনেক বহু ধারণা আছে, কিন্তু তারা ক্রমোচ্চ নিয়মে থাকে, মানে একে অপরের ওপর যে তাদের যে ক্রম বা সারি, সেই অনুযায়ী কিন্তু তারা বিন্যস্ত থাকে। কম ব্যাপক ধারণার মানে যে কম ব্যাপক ধারণা, তারা কি তাদের থেকে যারা ব্যাপক তাদের অন্তর্গত। এবার যে ব্যাপক ধারণাটা পেলাম, তারা তাদের থেকে যারা ব্যাপকতর তাদের অন্তর্গত। এইভাবে ধারণা কিন্তু মানে তার থেকে যারা ব্যাপক বা ব্যাপকের থেকে যারা ব্যাপকতর, এইভাবে ধারণার কিন্তু স্তর বিন্যাসটা হয়। নেক্সট আমরা পাচ্ছি কি ধারণাগুলি বলছি ম্যাডাম, বিচার। হ্যালো, বলছি এই ক্রমোচ্চ নিয়মটা একটা এক্সাম্পল দিয়ে একটু বলবেন? হ্যাঁ, আমি ক্রমোচ্চ নিয়মের এক্সাম্পলটা দিচ্ছি, এক মিনিট। আচ্ছা, এইটা আমি শেষ করে দিই। তো ধারণাই হচ্ছে সদ্বস্তু, ব্যক্তি মনের চিন্তা নয়, মন নিরপেক্ষভাবে ধারণার অস্তিত্ব আছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটু বলবো। মানে প্লেটোর দর্শনে উনি যে ধারণা তত্ত্বটা দিচ্ছেন, উনি বলছেন যে মন নিরপেক্ষভাবে কিন্তু ধারণার অস্তিত্ব আছে। আমি ভাবি বা না ভাবি, সেই ধারণার অস্তিত্ব কিন্তু রয়েছে। এইটা প্লেটো কিন্তু বারবার বলেছেন, আর এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে ধারণাগুলি কি শুধুই আমার মানে মনের ভ্রম, বা শুধু আমার মানে মনে অস্তিত্ব আছে, নাকি এটার মন অতিরিক্তভাবে অস্তিত্ব। এটা কিন্তু বারবার বলছেন যে মন অতিরিক্তভাবে কিন্তু ধারণার অস্তিত্ব রয়েছে। এইবার আমি ক্রমোচ্চ নিয়মটা একটু বলবো।
শোনা যাচ্ছে না ম্যাডাম, কথা শোনা যাচ্ছে না। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ। তো এই যে ক্রমোচ্চ নিয়মের ব্যাপারটা আপনি বললেন, আমি একটু উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। সেটা হচ্ছে এই যে বাস্তবে আমরা বিশেষ বিশেষ ব্যক্তি, রাম শ্যাম যদু মধু, আপনি আমি, এরা হলাম বিশেষ ব্যক্তি। তো আমাদের যে সাধারণ ধর্ম কি মনুষ্যত্ব, তাহলে এই গেল আমাদের ফার্স্ট ধারণা, যেটা হচ্ছে আমাদের মনুষ্যত্ব। এইবার আমরা যেমন মানে আমাদের মানে সামান্য জাতি হচ্ছে মনুষ্যত্ব। তো বাঘের যে সামান্য জাতি সেটা হচ্ছে ব্যাঘ্রত্ব, গরুর যে সাধারণ জাতি সেটা হলো গোত্র। আমি সংক্ষেপে লিখছি এখানে। তো মনুষ্যত্ব, গোত্র, ব্যাঘ্রত্ব, তাহলে এদের সামান্য জাতি কি? এদের সামান্য জাতি হচ্ছে প্রাণিত্ব। আমরা মানুষও প্রাণী, বাঘও প্রাণী, তারপর গরুও প্রাণী। তাহলে আমাদের ধারণাটা তার থেকে যে ব্যাপক ধারণা, কোথায় গেল? প্রাণিত্বতে। তাহলে এই প্রাণিত্বর থেকে যদি ব্যাপকের মানে ব্যাপক ধারণায় আমরা যাই, সেখানে আমরা পাবো কি? জীব। এইভাবে চলতে চলতে কোনো একটা সময় গিয়ে আমরা যে কল্যাণের ধারণা বা আইডিয়া অফ গুড, সেইখানে গিয়ে কিন্তু আমরা থেমে যাই। তার উপরে তার ব্যাপক কিন্তু ধারণা থাকে না। যেটা দর্শনে আপনারা পেয়েছেন যে আইডিয়া অফ গুড বা কল্যাণের যে ধারণা, সেটাই হচ্ছে সবচাইতে ব্যাপকতর ধারণা, তার উপরে কিন্তু আর কোনো ধারণা। আর আমাদের এই যে প্রাণিত্ব বললাম, জীবত্ব বললাম, মনুষ্যত্ব, তারপর বৃক্ষত্ব, সব কিন্তু এই একটা ধারণার মধ্যে সীমায়, মানে আমরা সব কিন্তু ওই আইডিয়া অফ গুড থেকেই নিঃসৃত। তো এই গেল আপনাদের ব্যাপক থেকে ম্যাডাম, যে বিষয়। হ্যাঁ বলুন। বলছি এই প্রাণিত্ব আর জীবত্ব এই দুটোর মধ্যে কি পার্থক্য? বলছি প্রাণিত্ব বললেন আর তার উপরে বললেন জীবত্ব, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা? আচ্ছা, প্রাণিত্ব আর জীবত্ব, তো আমরা বাস্তবে এমন কিছু কিছু কিন্তু জিনিস দেখি, যেমন হচ্ছে এই যে ব্যাকটেরিয়া, বা ওদের মধ্যে কিন্তু প্রাণ থাকে। ব্যাকটেরিয়াকেও কিন্তু আমরা এই প্রাণী সমাজের মধ্যেই রাখি। এই যে উদ্ভিদ, উদ্ভিদ আর প্রাণীকে কি আমরা সেম পর্যায়ে ফেলি? উদ্ভিদ আলাদা, প্রাণী আলাদা, কিন্তু উদ্ভিদেরও তো প্রাণ আছে। তো উদ্ভিদকে কখনো কি আমরা প্রাণী বলে থাকি? তাহলে ম্যাডাম উদ্ভিদকে তো জীব বলতে হয়। হ্যাঁ, উদ্ভিদের যেহেতু প্রাণ আছে, তো উদ্ভিদেরও মানে উদ্ভিদকে তো আমরা জীবগোষ্ঠীর মধ্যেই ফেলছি। উদ্ভিদকে আমরা প্রাণী বলতে পারি না সরাসরি। আমাদের মনুষ্যত্ব, ব্যাঘ্রত্ব বা গোত্রর মতো কিন্তু প্রাণী নয়, কিন্তু উদ্ভিদের প্রাণ আছে। বোঝাতে পারছি জিনিসটা? প্রাণিত্ব থেকে জীবত্বটা কিন্তু আরো বেশি ব্যাপক। আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে সমস্ত জীব থাকে, সে ছোট ব্যাকটেরিয়া থেকে শুরু করে উচ্চ যত কিছু আছে সবকিছু জীবের মধ্যে মানে থাকে। আর প্রাণী বলতে বোঝাতে চেয়েছেন যে যেমন মানুষ, গরু, ছাগল এগুলোকে বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, মানে বাস্তবে আমরা পার্থক্য করি উদ্ভিদ আর প্রাণীর মধ্যে, কিংবা জীব আর জড়র মধ্যে, তাই না? বাস্তবে আমরা এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য করি, কিন্তু প্রাণীর থেকে জীব কিন্তু সবার ওপরে। মানে প্রাণীর থেকে জীব হচ্ছে ব্যাপকতর, আর জীবের থেকেও যদি আরো ব্যাপকতর কিছু থাকে, সেটা হয়তো এই মুহূর্তে আমাদের কারোর জানা নেই, কিন্তু সেই ব্যাপকতর পৌঁছতে পৌঁছতে গিয়ে পৌঁছায় আমাদের কল্যাণের ধারণা, আইডিয়া অফ গুড। এই আইডিয়া অফ গুডের ওপরে আর কিছু নেই, ওটাই সব থেকে ব্যাপকতর, আর ওইটার আন্ডারেই আছি আমরা। এইভাবেই জিনিসটা ক্রমোচ্চ নিয়মে সাজানো, এটাই হচ্ছে ওনার মেইন বক্তব্য। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, এইবার আসছি ধারণাবাদের সপক্ষে যুক্তি। এই যে প্লেটোর ধারণাবাদ, উনি বললেন যে ধারণার মনিরপেক্ষ সত্তা আছে, ধারণা বলে সত্যিই কিছু আছে, তার জন্য একটা জগৎ আছে। তো যখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার এই ধারণাবাদের সপক্ষে যুক্তি কি, তো ওনার বেসিক্যালি তিনটে যুক্তি আমরা পাই। যেটা হচ্ছে উনি বলছেন যে নিখুঁত সৎকর্ম বা নিখুঁত কল্যাণ কর্ম বলে কিন্তু এই জগতে কিছু নেই, যাতে এদের বৈশিষ্ট্যগুলি সব পরিপূর্ণভাবে আছে।
তেমনি এই জগতে এমন কোনো সরলরেখা বা বৃত্ত নেই যেগুলো ত্রুটিমুক্ত, তবে এদের বাস্তবতা না থাকলেও এদের ধারণা আমাদের আছে, যেমন পরিপূর্ণ কল্যাণের ধারণা, নিখুঁত সরলরেখার ধারণা। এই একটা বিষয়। আমি খুব বেসিক একটা উদাহরণ দেব। এই যে বৃত্তের ধারণা আমরা পাই বা ত্রিভুজের ধারণা আমরা পাই, তো এই রকম যদি কোনো ত্রিভুজ আমরা দেখি ত্রুটিপূর্ণ, আমি যদি এই জিনিসটাকে বলি ত্রিভুজ, কেউ কি মানবে যেটা ত্রিভুজ? মানবে না। কারণ প্রত্যেকের মনে কি যে তিনটে বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্র যার তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই ধারণাটা আপনার মনে আছে। আমি যদি আপনাকে জোর করে বলি এইটা ত্রিভুজ, কেউ মানবে না। তো এই বিষয়টাই প্লেটো বলছেন যে নিখুঁত যে সরলরেখার ধারণা, নিখুঁত ত্রিভুজের ধারণা, নিখুঁত বৃত্তের ধারণা, এইটা যদি বাস্তবে নাও থাকে, এইটা ধারণা আমাদের মনে আছে। তার জন্য কি বাস্তবের কোনো জিনিসকে যে নিখুঁত বা খুঁত সম্পন্ন বলে কিন্তু আমরা ব্যাখ্যা করি। এই ত্রিভুজের যে ধারণাটা বললাম, এইটা আপনার মনে আছে বলেই বাস্তবে এইটাকে যদি বলি এটা ত্রিভুজ, আপনারা কেউ মানবেন। এইটাই প্লেটো তার ধারণা তত্ত্বে বলতে চায়, যে নিখুঁত একটা ধারণা মনে আপনার আছে, আপনার আত্মা সেটা বহন করছে। এই কারণে আপনাকে যদি আমি খুঁত সম্পন্ন কোনো জিনিস দেখাই, ভুল কোনো জিনিস দেখাই, আপনি কিন্তু ধরবেন। এইটাই প্লেটোর প্রথম যুক্তি বলা বক্তব্য। নেক্সট যাচ্ছি। আচ্ছা, নেক্সট প্লেটো বলছেন যে পরিপূর্ণ কল্যাণ বা নিখুঁত বৃত্তের ধারণা জন্মের পরবর্তীকালে প্রত্যেকের অভিজ্ঞতার মাধ্যমে লাভ করা যায় না। তিনি বলছেন ঠিক ডেকার্তের মতো, ডেকার্তের দর্শনেও আমরা পাই যে কিছু ধারণা আমাদের সহজাত থাকে, ইনেট আইডিয়া। এই ধারণাটা আমরা চাইলেও কি যে অভিজ্ঞতার মাধ্যমে লাভ করতে পারি না। আত্মার ধারণা, ঈশ্বরের ধারণা, এটা আমরা জন্ম লগ্ন থেকে বহন করি। আচ্ছা, কারণ মাইকটা অন আছে, একটু অফ করে দেবেন। কারণ মাইকটা অন আছে, একটু অফ করবেন প্লিজ। তার ফিডো গ্রন্থ, প্লেটোর লেখা ফিডো গ্রন্থটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্লেটো তার যে ফিডো গ্রন্থ, আমি একটুখানি বলবো, সেটা হচ্ছে যে তার শিক্ষাগুরু সক্রেটিসকে যখন হেমলক বিষ খাইয়ে মারা হয় বা মৃত্যুবরণ করানো হয়, তো সেই যে মৃত্যুর অভিজ্ঞতা, সেই মৃত্যুর অভিজ্ঞতা, মৃত্যুর পর আত্মা কোথায় যাচ্ছে, আত্মা কেন আবার ধারণা বহন করছে, এর বিস্তৃত বর্ণনা কিন্তু আমরা এই ফিডো গ্রন্থতে পাই। সক্রেটিসের হেমলক পান থেকে শুরু করে কি করে উনি মারা গেলেন, মারা যাওয়ার পরের যে দৃশ্য বা আত্মা সম্পর্কে তার কি মত ছিল, সেটা কিন্তু প্লেটোর এই গ্রন্থে আমরা পাই। তো প্লেটো তার ফিডো গ্রন্থে বলছেন, মানুষ কোনো কাজকে সৎকর্ম বিচার করতে পারে এই জন্যই যে জন্মের আগে থেকেই তার আত্মা ওইসবের আদর্শ বা ধারণাকে বহন করে। প্লেটোর আত্মার অস্তিত্ব সম্পর্কে একটা তত্ত্বে আমরা পাই যে থিওরি অফ রিকালেকশন। আশা করি মনে করাতে পারছি। থিওরি অফ রিকালেকশন, রিকালেকশনটা কি? প্লেটো বলছেন যে মানুষের মৃত্যুর পর তার যে আত্মা, সেই আত্মাটা কি করছে, যে আইডিয়াগুলোকে বহন করছে। এই কারণে সেই আত্মা যখন পরবর্তীকালে জন্ম নিচ্ছে, জন্মকাল থেকেই এই যে ধারণা, এই যে আকার বা ফর্ম বা সারবত্তা, সেগুলো আমাদের মধ্যে জন্মের সময় থেকেই থাকছে। বাস্তবে দৈনন্দিন অভিজ্ঞতায় আমরা সেগুলো, এই তত্ত্বের দ্বারাই প্লেটো সেটাকে প্রতিপাদন করেন। থিওরি অফ রিকালেকশন, জন্মের পর সেটা আবার রিকালেক্ট হচ্ছে। আপনার আত্মা যেটা বহন করছিল এতদিন, মৃত্যুর পর থেকে পরবর্তী জন্ম পর্যন্ত, সেটাকে আমরা পুনর্জন্ম বলে থাকি। বা মানে আত্মার মৃত্যু নেই, প্লেটোর বক্তব্য হচ্ছে আত্মার মৃত্যু নেই। আর আত্মার মৃত্যু নেই বলেই আত্মা কি করে, সেই আইডিয়াগুলোকে বহন করে। তো এই গেল সেই তত্ত্ব। নেক্সট অ্যান্ড লাস্ট, নেক্সট হচ্ছে আমাদের ধারণা বা আকারগুলি ঈশ্বরের বা ঈশ্বরের শক্তি স্বরূপ ডেমিয়ার্জি সৃষ্টি। একটা প্রত্যয় আমরা পাই, দ্যাট ইজ ডেমিয়ার্জি। এটা ব্যাখ্যা করব। এবং সেই সব আকারের অনুকরণে জাগতিক বস্তুসমূহের উৎপত্তি। প্লেটোর দর্শনে আমরা একটা প্রত্যয় পাই যেটার নাম হচ্ছে ডেমিয়ার্জি।
ডেমিয়ার্স অনেকটা আমাদের সেম অ্যাজ ঋতু। আমরা যেটা বৈদিক সাহিত্য মানে বৈদিক যুগ থেকে একটা ধারণা পাই, যেটা হচ্ছে ঋতের ধারণা। ঋতু কি? ঋতু হচ্ছে সেই অমোঘ নিয়ম যার দ্বারা সমগ্র জগতের আমরা প্রাণী সকলে কিন্তু সেই নিয়মের অধীন। তো এই জিনিসটা ঠিক প্রায় সেম ডেমিয়ার্জি, এটা দর্শনে পাচ্ছি। তো উনি বলছেন যে সেই সব আকারের অনুকরণে জাগতিক বস্তু উৎপত্তি হয়েছে, এমন বললে ধারণাগুলিকে যেমন ব্যক্তি মন নিরপেক্ষ বলা যায়, তেমনি ঈশ্বরেরও মন নিরপেক্ষ বলা যায়। এই জিনিসটা একটু বোঝাবো। এই যে ডেমিয়ার্জির কথা বলছেন, এইবার প্লেটোকে কোশ্চেন করা হয় যে আপনি বললেন যে ধারণা তো ব্যক্তির মন নিরপেক্ষ, ব্যক্তির মন নিরপেক্ষ হলেও এটা কি ঈশ্বরের মন নিরপেক্ষ? কিছু বলছেন কেউ? দাদা ফোনটা রিসিভ। যখনই তাকে কোশ্চেনটা করা হচ্ছে, সেটা হচ্ছে যে ঈশ্বরের মন নিরপেক্ষ কি। তো প্লেটো তো এবার ঝামেলায় পড়ে গেলেন যে মানুষের মন নিরপেক্ষ বলছে ঠিক আছে, কিন্তু ঈশ্বরের যদি মন নিরপেক্ষ না হয় তাহলে ধারণার অস্তিত্ব স্বীকার হচ্ছে না, ধারণাটা তাহলে ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে। এই জন্য প্লেটো কি করলেন? ডেমিয়ার্জি বলে একটা নিয়মের উল্লেখ করলেন, যে ঈশ্বর তার বিধান অনুসারে ডেমিয়ার্জি নিয়মটা সৃষ্টি করেছেন। আর ওই ডেমিয়ার্জি থেকেই কিন্তু এই সামান্য জগৎ বা বিশেষ জগৎ ধীরে ধীরে নিঃসৃত। এখানে ঈশ্বরের কোনো হাত নেই। এটাকে আরেকবার বলবো, আপনাদের ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার বলবো? ম্যাম আরেকবার বলেন। আরেকবার বলেন ম্যাম। প্লেটোকে যখন কোশ্চেন করা হলো যে ধারণাগুলো কি মন নিরপেক্ষ, প্লেটো বললেন হ্যাঁ, মানুষের মনের উপর নির্ভর করে না, মানুষের মন নিরপেক্ষ ভাবেই কি আছে, এই ধারণাগুলোর অস্তিত্ব আছে। ভালো কথা। এইবার ওনাকে কোশ্চেন করা হলো যে মানুষের তো মন নিরপেক্ষ, কিন্তু ঈশ্বরেরও কি মন নিরপেক্ষ? এইবার তো প্লেটো ধারণায় মানে ঝামেলায় পড়ে গেলেন যে ঈশ্বরের মন নিরপেক্ষ যদি আমি না বলি তাহলে তো ধারণাগুলো কি তার উপর সাপেক্ষ হয়ে যাচ্ছে, মানে ধারণাগুলোর অস্তিত্ব থাকছে না, ধারণাগুলোকে আমি বাস্তবে স্বাধীন বলতে পারছি না। এই ঝামেলা থেকে মুক্তি পেতেই প্লেটো কি করলেন? ডেমিয়ার্জি বলে একটা নিয়মের কথা বললেন, যে ঈশ্বর তার বিধান অনুসারে ডেমিয়ার্জি বলে একটা নিয়ম সৃষ্টি, যে নিয়মের বশে এই সামান্য বলুন বিশেষ বলুন সব মানে কি বলবো, মানে অমোঘ নিয়মের দ্বারা পরিচালিত হচ্ছে। ম্যাম একটা কোশ্চেন করবো। হ্যাঁ হ্যাঁ বলুন। এইখানে এই ধারণাগুলোকে কে সৃষ্টি করেছে আমাদের মনে? আরেকবার বলুন, ঈশ্বর। কথাটা একটু কাটা কাটা আসছে। ধারণাগুলো আমাদের মনের মধ্যে কে সৃষ্টি করেছেন? ঈশ্বর সৃষ্টি করেছেন তো? ধারণাগুলো আমার মনের মধ্যে কে সৃষ্টি করেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর ব্যাখ্যাতেই তো উনি বলছেন যে ডেমিয়ার্জি নিয়মের কথা। উনি সরাসরি ঈশ্বরের কথাও বলছেন না, ঈশ্বর সৃষ্ট বলছেন। মানে প্লেটোর এইখানে হচ্ছে মেন সমস্যাটা, উনি ধারণাগুলোকে ঈশ্বর সৃষ্ট বলছেন, কিন্তু যখনই ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে ঈশ্বর সৃষ্ট যেহেতু তাহলে ধারণাগুলো ঈশ্বরের উপর নির্ভরশীল, তখন উনি বলছেন যে না, ঈশ্বর সৃষ্টি করেছেন কিন্তু ধারণাগুলো চলছে ডেমিয়ার্জির মতে। এই জায়গাটা একটু বোঝা দরকার। যখন আপনাদের ধারণার বৈশিষ্ট্য পড়ালাম তখন বললাম যে ধারণাগুলো হচ্ছে ঈশ্বর সৃষ্টি হলো। আবার আমি বলছি কি ধারণার মন নিরপেক্ষ স্বাধীন সত্তা আছে। এইখানে প্লেটোকে কোশ্চেন করা হচ্ছে যে ধারণা তো মানুষের মন নিরপেক্ষ, তাহলে ঈশ্বরেরও কি মন নিরপেক্ষ? তখন প্লেটো বলছেন যে হ্যাঁ, ঈশ্বরেরও মন নিরপেক্ষ, ঈশ্বর সৃষ্টি করেছেন কিন্তু ধারণাগুলো চলছে আমার ডেমিয়ার্জির মতো। যেমন আমাদের বৈদিক ধারণায় ঋতের যে বিষয়টা আমরা পাই, ঠিক সেম হচ্ছে ডেমিয়ার্জি। ঋতুকে যেমন ঈশ্বর কন্ট্রোল করতে পারেন না, ঋতু হচ্ছে একটা অমোঘ নিয়ম, ঋতুকে সৃষ্টি করেছেন ঈশ্বর, কিন্তু সেই নিয়মকে ঈশ্বর চাইলেই কিন্তু লঙ্ঘন করতে পারেন না, ঈশ্বরও পারেন না। তো ডেমিয়ার্জি ব্যাপারটাও তাই, যে ঈশ্বর ডেমিয়ার্জিকে সৃষ্টি করেছে অ্যাজ এ নিয়ন্ত্রক, কিন্তু ঈশ্বরেরও আর সেই ক্ষমতা নেই যে উনি ডেমিয়ার্জিকে কন্ট্রোল। এই কারণে যাবতীয় যা ঘটনা ঘটছে, এই যে সামান্য বিশেষের যা কিছু ঘটছে সব ডেমিয়ার্জির দায়। এইভাবে উনি ঈশ্বরকে প্রতিষ্ঠা করেছেন মন নিরপেক্ষ হিসেবে, যে এই যে ধারণা ঈশ্বরের উপর নির্ভরশীল না, ধারণা আমাদের উপরও নির্ভরশীল না, ধারণা সম্পূর্ণ স্বাধীন, ধারণা চলে ডেমিয়ার্জির নিয়ম। এই হচ্ছে প্লেটোর বক্তব্য। আচ্ছা ম্যাডাম, বলুন। একটা প্রশ্ন করছি। হ্যাঁ বলুন। ধরুন এমসিকিউ এরকম দেওয়া থাকলো যে প্লেটোর ধারণা
কে সৃষ্টি করেছেন? অপশনে দেওয়া রইলো ঈশ্বর সৃষ্ট, ঈশ্বরের শক্তিস্বরূপ ডেমিয়ার্জি সৃষ্ট, আমি এরকম করে আরেকটা দিয়ে বললো কোনোটিই নয়। তাহলে অপশন এই দুটোর মধ্যে কোনটা হবে? আচ্ছা, যদি আপনি জিজ্ঞেস করছেন যে কোশ্চেন আসে যে ধারণা কার সৃষ্টি, ঈশ্বর সৃষ্ট না ডেমিয়ার্জি সৃষ্টি, দেখুন ডেমিয়ার্জি তো ধারণাকে সৃষ্টি করেনি, ডেমিয়ার্জি ধারণাকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু ধারণা তো সরাসরি ঈশ্বর সৃষ্ট। ঈশ্বর সৃষ্টি করছেন কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে ডেমিয়ার্জির দ্বারা। এই জায়গাটা হচ্ছে মনে রাখা যে সৃষ্ট ঈশ্বরের দ্বারা, নিয়ন্ত্রণ হচ্ছে ডেমিয়ার্জির দ্বারা। ডেমিয়ার্জি কিন্তু অ্যাজ এ নিয়ন্ত্রক, কন্ট্রোলার। এক্সাম্পল দেওয়া যেতে পারে ম্যাম, বলবো? আচ্ছা, বলুন বলুন। এখানে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন গাড়ি বা কোনো একটা গাড়ি কেউ সৃষ্টি করেছে, গাড়িটা চালাচ্ছে কিন্তু একজন, যে চালাচ্ছে নিয়ন্ত্রক, আর যে সৃষ্টি করছে আলাদা। এটা হবে তো মনে হচ্ছে? হ্যাঁ, জিনিসটা গাড়িটা সৃষ্টি করছে একজন, গাড়িটা নিয়ন্ত্রণ করছে একজন। এবার যে নিয়ন্ত্রণ করছে গাড়িটা তাহলে নির্ভরশীল কার উপর? আপনি খুব একটা ভালো উদাহরণ দিলেন, থ্যাংক ইউ। যে গাড়িটা সৃষ্টি করেছে একজন, নিয়ন্ত্রণ করছে একজন, ঠিক আছে, বা গাড়িটা চালাচ্ছে একজন। তাহলে আপনাকে যদি সরাসরি কোশ্চেন করি যে গাড়িটার নিয়ন্ত্রক কে, আপনি কাকে বলবেন? যে তৈরি করেছে না যে চালাচ্ছে? যে চালাচ্ছে। যে চালাচ্ছে, তাহলে এটাই তো হলো। ঈশ্বর সৃষ্টি করেছে, ডেমিয়ার্জি চালাচ্ছে, নিয়ন্ত্রক কে হলো? ডেমিয়ার্জি তো হলো। এইখানে হচ্ছে মেইন বিষয়, সৃষ্টি করেছেন ঈশ্বর কিন্তু নিয়ন্ত্রণ করছে ডেমিয়ার্জি। এই কারণেই প্লেটো বলছেন যে ধারণা হচ্ছে ঈশ্বরের মন নিরপেক্ষ, ধারণা না ম্যাডাম, এই যে আপনি, ঈশ্বরের উপর নির্ভরশীল। হ্যাঁ আপনি যে এই যে লিখে মানে ইয়েতে লেখা আছে যে ধারণাগুলির সৃষ্টি হচ্ছে ঈশ্বরের বা ঈশ্বরের শক্তিস্বরূপ ডেমিয়ার্জির সৃষ্টি, তাহলে অপশনে যদি দেওয়া থাকে ঈশ্বরের সৃষ্টি বা ঈশ্বরের শক্তিস্বরূপ ডেমিয়ার্জির সৃষ্টি, তাহলে কোনটা হবে উত্তর? দেখুন, কিছু কিছু জায়গায় না এরকম কনফিউশন ক্রিয়েট হয়, মানে কিছু বইতে দেখবেন জিনিসটা লেখা থাকে যে এই জিনিসটা ঈশ্বরের সৃষ্টি বা ঈশ্বরের শক্তিস্বরূপ ডেমিয়ার্জির সৃষ্টি। এবার এই রকম কোশ্চেন আশা করি আপনাদের দেবে না যে ঈশ্বরের সৃষ্টি আবার পরের অপশানে ডেমিয়ার্জির সৃষ্টি, যে কোনো একটাই দেবে। দুটো অপশান দিলে সেই কোশ্চেনটা আর কি সঠিক নয়, কারণ কোনো কোনো বইতে লেখা আছে ঈশ্বরের সৃষ্টি, কোনো কোনো বইতে লেখা আছে ডেমিয়ার্জির সৃষ্টি। মানে প্লেটোর যদি অথেন্টিক বই আমরা দেখি সেখানেও হয়তো এই জিনিসটারই উল্লেখ আছে যে ঈশ্বরের সৃষ্ট ডেমিয়ার্জি নামক শক্তির দ্বারা। কাজে আমার মনে হয় যে দুটো অপশন কখনোই আপনারা একসাথে পাবেন না, হয় ডেমিয়ার্জি দেবে না হলে ঈশ্বর। আচ্ছা আচ্ছা, বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করার জন্যই এতটা মানে কথা বলা যে ডেমিয়ার্জি ব্যাপারটা কি, ঈশ্বর ব্যাপারটা কি। আপনি এই গাড়ি উদাহরণ যেটা আনলেন, যে গাড়িটা তৈরি করছে একটা কোম্পানি আর চালাচ্ছি আমি, তাহলে নিয়ন্ত্রক কে হলো? আমি হলাম। ব্যাপারটা তাই, ঈশ্বর সৃষ্টি করছেন ধারণাকে আর ডেমিয়ার্জি সেটাকে নিয়ন্ত্রণ করছে, এই হচ্ছে মেন পার্থক্য। ম্যাম ভারতীয় দর্শনে আমরা যেমন ম্যাম ঋতুকে দেখি, যে জগতের নিয়ন্ত্রণ ঋতুকে আমরা যেভাবে পাচ্ছি ভারতীয় দর্শনে, ম্যাম ভারতীয় দর্শনে আমরা যে ঋতুকে পাচ্ছি, ঋতু হ্যাঁ 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 হ্যাঁ, জগতের অ্যাকচুয়ালি পরিচালক ভারতীয় হিসেবে। দর্শন ব্যাপারটা ভুল। বৈদিক যুগ থেকে, মানে বৈদিক সাহিত্যে আমরা পাচ্ছি, মানে বেদে পাচ্ছি আচ্ছা, হ্যাঁ ব্যাপারটা। হ্যাঁ বেড়ে পাচ্ছে, হ্যাঁ ঋতুকে। কিন্তু ন্যায় দর্শনে কিন্তু এটা অন্য। ন্যায় দর্শনে কি একটু বলতে পারবেন কেউ? ন্যায় দর্শনে, ন্যায় বলছি সরি, হ্যাঁ, মীমাংসাতে। মীমাংসাতে অপূর্ব, কোনটা? বলুন। অপূর্ব, অপূর্ব, অপূর্ব। অপূর্ব। আচ্ছা, অপূর্ব, আর কোনো হ্যাঁ। দর্শন শাখায়? ন্যায় দর্শনে অদিষ্ট, ন্যায় দর্শনে পাচ্ছি অদৃষ্ট, মীমাংসা দর্শনে পাচ্ছি আমরা অপূর্ব। হ্যাঁ অপূর্ব। সেম যেটা আমরা বেদে পাচ্ছি ঋতু হিসাবে, সেটাই আমরা ন্যায় দর্শনে পাচ্ছি অদৃষ্ট হিসাবে, সেম পাচ্ছি মীমাংসা দর্শনে আমাদের যেটা হচ্ছে ইয়ে অপূর্ব। আর এইখানে তিনি সেটাকে ডেমিয়ার্জি বল, এই সেম জিনিস। ক্লিয়ার হয়েছে আপনাদের? আর কারো কোনো কোশ্চেন? একদম ম্যাম ক্লিয়ার। হ্যাঁ বলুন। আচ্ছা, ক্লিয়ার আছে, হয়েছে দাদা? সমস্যা মিটেছে এটা? না ম্যাডাম, আর একবার একটু বলুন ডেমিয়ার্জের ব্যাপারটা, ওই প্রশ্নটা যদি থাকে এরকম তাহলে কি লিখবো আমরা? আচ্ছা, ডেমিয়ার্জির যে বিষয়টা উনি বললেন, সৃষ্টিকর্তা আর নিয়ন্ত্রণের বিষয়। গাড়ির উদাহরণ দিয়ে বললেন যে গাড়িটা একটা কোম্পানি তৈরি করছে আর চালাচ্ছেন আপনি, তাহলে সৃষ্টিকর্তা হচ্ছে ওই কোম্পানি আর নিয়ন্ত্রণ মানে নিয়ন্ত্রক হচ্ছে আপনি। তো
তো এই যে বিষয়টা উনি বললেন যে একই কোশ্চেনে যদি দুটো অপশন থাকে তাহলে কি করব, তা আমি বললাম যে একই কোশ্চেনে ঈশ্বর আর ডেমিয়ার্জি দুটো থাকবে না, হয় ডেমিয়ার্জি থাকবে নাহলে ঈশ্বর থাকবে। ডেমিয়ার্জি অপশন আমরা খুব কম পাই, দেখবেন ঈশ্বর অপশনটাই বেশি থাকে। দুটো অপশন কখনোই একসাথে দেবে না, এটা কি আপনারা নিশ্চিন্ত, এই বললাম আমি। এই প্রশ্নের কোশ্চেনটা হতে পারে ম্যাম যে ধারণা কে সৃষ্টি করেছে তখন ঈশ্বর হবে, ধারণা কে নিয়ন্ত্রণ করেন তখন ডেমিয়ার্জ হবে। ডেমিয়ার্জি, এই ডেমিয়ার্জিকে আনার মেন কারণই হচ্ছে ঈশ্বরের মন নিরপেক্ষ বলা। মানে যখনই একটা গাড়ি আপনি কোম্পানি থেকে কিনছেন, আপনাকে আমি বলতে পারবো যে সেই গাড়ির ওপরে কোম্পানির অধিকার আছে? পারবো না তো বলতে, কারণ গাড়িটা তো আপনি কিনে নিয়েছেন। এই হচ্ছে মেন বিষয়টা। তাহলে যখনই প্লেটোকে জিজ্ঞেস করছে যে ধারণা কি ঈশ্বরের মন নিরপেক্ষ, প্লেটো তখন সমস্যায় পড়ে গেছে, এই বাবা ঈশ্বর তো সৃষ্টি করেছেন, তাহলে আমি আর একটা নিয়ন্ত্রক নিয়ে আসি। তখন উনি ডেমিয়ার্জিকে নিয়ে চলে এসেছেন, এই ঈশ্বর ছেড়ে দিলেন, ঈশ্বর জিনিসটা ডেমিয়ার্জির হাতে দিয়ে দিয়েছে, এখন ডেমিয়ার্জি সব। এই হলো বিষয়টা, এই হলো মেন বিষয়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? তাহলে কোশ্চেনের দিকে যাই এবার। হ্যাঁ ঠিক আছে ম্যাম। মানে 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 ম্যাডাম, ব্যাপারটা যেটা বুঝলাম, ব্যাপারটা হচ্ছে ধরুন কোনো একজন স্কুলের কোনো হেড স্যার আর কি একটা নিয়ম করেছে যে 10টার সময় সবাইকে আসতে হবে। হুম এবারে সেই নিয়মটা সবাইকেই মানতে হচ্ছে, হুম এবং কি যিনি সৃষ্টি করেছেন তাকেও মানতে হচ্ছে। হুম ঈশ্বর তাহলে তো নিজেও আর সেই নিয়ন্ত্রণের অধীন। নিয়ন্ত্রণের অধীনে আছেন, তাহলে তো আর বলা যাবে না যে উনি সৃষ্টি করেছেন। না, এটা একেবারেই না, এটা প্লেটোর মত। এটা মানে আপনি বা আমি এখানে কোনো মত দিতে পারি না, কারণ দর্শনে প্রত্যেকেই আমরা জানি যে প্রত্যেকটা দার্শনিকই কিছু না কিছু ভুল ত্রুটি করে গেছেন। যখনই নিজের মত ওনারা দিচ্ছেন, কোথাও না কোথাও একটা সমস্যা আছে। তো প্লেটো সরাসরি ঈশ্বর সৃষ্ট বলেছেন, ডেমিয়ার্জি দ্বারা নিয়ন্ত্রিত। এবার এর মধ্যে ভুল ঠিক থাকতেই পারে, এবার সেটা এই মুহূর্তে আর ভেবে সত্যিই লাভ নেই। এই জিনিসটা ক্লিয়ার যে ঈশ্বর সৃষ্ট, ডেমিয়ার্জি নিয়ন্ত্রিত। এই ম্যাম, একটা বিষয় জানার বলুন ছিল। বলুন বলুন, আমি কোশ্চেনের দিকে যাই, বলুন। প্লেটো যে জগৎ সৃষ্টির জন্য 4টি কারণ ব্যাখ্যা করেছিলেন, সেখানে আবার তিনি ডেমিয়ার্জি বলতে ঈশ্বরকেই বুঝিয়েছেন। তো এই ব্যাপারটা কি একটু বলবেন? কোনো কোনো ক্ষেত্রে মানে ডেমিয়ার্জি হচ্ছে ঈশ্বরের শক্তি। এবার কোনো কোনো বইতে আমরা পাই কি যে ডেমিয়ার্জি মানে ডেমিয়ার্জি অর্থেই ঈশ্বর, তো আদৌ সেটা না। কারণ আমরা ধরুন বাজারে চলতি বই পড়ি, যদি অথেন্টিক বই সেটা মানে ফিডো বলুন বা অন্য কোনো বই পড়েন, তো ঈশ্বর আর ডেমিয়ার্জি কিন্তু আলাদা। এই জিনিসটা মানে এই মুহূর্তে সত্যিই ক্লিয়ার করা সম্ভব না, কারণ যেহেতু মানে একটা সিলেবাসের মধ্যে রয়েছি। মানে ঈশ্বর ডেমিয়ার্জি দুটোকে উনি কিন্তু ওনার বইতে, প্লেটোর বইতে কিন্তু সম্পূর্ণ আলাদা। যদি কেউ ফিডো বইটা মানে পূর্বে পড়ে থাকেন, তারা জিনিসটা বুঝবেন এই আত্মা, ঈশ্বর, এই সমস্ত জিনিসগুলো উনি ফিডো বইতে উল্লেখ করেছেন। ডেমিয়ার্জি কিন্তু ঈশ্বর নয়, ডেমিয়ার্জি ঈশ্বরের শক্তি। ঈশ্বর হ্যাঁ, স্বরূপ তুমি পাই আমরা অনেক বইতে, কিন্তু ঈশ্বর নন, ঈশ্বরের শক্তি। টাইমিউস গ্রন্থে তিনি এই কথাটা বলেছেন, মানে মানে ডেমিয়ার্জি আর ঈশ্বরকে তিনি আবার এক করে দেখিয়েছেন টাইমিউস মানে গ্রন্থে। টাইমিউস তো গ্রন্থে উনি বলেছেন যে ঈশ্বর এবং ডেমিয়ার্জি সমান, তাই তো আপনি এটা বলছেন? হ্যাঁ, এই বিশ্বতাত্ত্বিক যে যুক্তিটা তিনি দেখিয়েছেন, মানে তার মানে প্লেটোর সেই গ্রন্থে তিনি এই কথাটা উল্লেখ করেছেন। তো এটা আমি একটা বই থেকেই পেয়েছি, তো এই জন্যই কোয়েশ্চেনটা করলাম যে দুটো একই হবে না দুটো আলাদা পোর্শন হবে। দেখুন, আলাদা তো বলা সম্ভব না, যেহেতু ওনার শক্তি। মানে আমি যদি আমারই শরীর থেকে আমার হাতটাকে আলাদা বলি, এটা তো সম্ভব না, আমারই অংশ। কিন্তু অভিন্ন ব্যাপারটা ভুল। মানে আমি যদি বলি যে আমি এবং আমার হাত দুটোই সেম, ব্যাপারটা আলাদা না, ওটা ওনার অংশ, পার্ট। ডেমিয়ার্জি হচ্ছে ওনার শক্তি। এবার আমার শক্তিকে আমার সাথে অভিন্ন বলাটা, এটা মানে কি বলবো, একটু ব্যাস এটা মানে মেনে নেওয়া যাচ্ছে না। শক্তি বললে জিনিসটা ঠিক হয়, যদি ওনার শক্তি বলি সেটা জিনিসটা ঠিক হয়, কিন্তু যেটা ডেমিয়ার্জি সেটাই ঈশ্বর, এটা সম্পূর্ণ ভুল। কারণ কোনো কোনো বইতে এরকম দেখবেন যে ঈশ্বর নিজেও সেই ডেমিয়ার্জির অধীন। ডেমিয়ার্জি হলো সেই শক্তি যেটাকে উনিও লঙ্ঘন করতে পারেন না, একটা অলঙ্ঘনীয় নিয়ম, যেমন আমাদের ঋতু, ঠিক সেম। ওকে। আশা করি বোঝাতে পেরেছে। আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম
এখানে প্লেটোর আকারবাদের বিরুদ্ধে যে প্লেটো তৃতীয় একটু মানব জোরে বলুন, যুক্তিটা, প্লেটো। যেটা অ্যারিস্টটল যুক্তি, প্লেটোর আকারবাদের বিরুদ্ধে যে একটা যুক্তি দিয়েছিল অ্যারিস্টটল, তৃতীয় মানব যুক্তি, এটা কি আলোচনার বিষয় আছে? তৃতীয় মানব যুক্তি থার্ড ম্যান আর্গুমেন্টের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম, থার্ড ম্যান আচ্ছা আচ্ছা, আর্গুমেন্ট। একটু কোশ্চেনগুলো ডিসকাস করে নিই, মানে অনেকটা ডিসকাশন হয়ে গেল তো, থিওরি একটু কোশ্চেন, মানে প্রচুর কোশ্চেন আছে, একটু ফাস্ট। হ্যাঁ, কোশ্চেনটা ডিসকাস করে ঠিক নিই, তারপর আমি জিনিসটায় আসছি। ফার্স্ট কোশ্চেন। মত বা বিশ্বাস। হ্যাঁ বলুন। মত বা বিশ্বাস। মত অপশন বা বি। বিশ্বাস। আমি আর ডিসকাস করছি না, সরাসরি কোশ্চেনের দিকে যাচ্ছি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। প্লেটোর মতে এ। বি নম্বর ম্যাম। অপশন বি। বাকিরা? প্লেটোর মতে রূপতত্ত্ব কিভাবে বি। জ্ঞানের নিশ্চয়তা দেয়? বি। এটাও বি হবে, চিরন্তন Option সত্য B। উপলব্ধির মাধ্যমে। সত্য উপলব্ধির মাধ্যমে। চিরন্তন সত্য উপলব্ধির মাধ্যমে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। একটু ফাস্ট করাচ্ছে কারণ প্রচুর কোশ্চেন রয়েছে। সি নম্বর ম্যাম। সি নম্বর। সি 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 সি। অনুকরণ। অপশন 3 না অপশন এটা 4? সি। সি। এটা অপশন সি, একেবারেই তাই। সি সি। কোশ্চেন বলছে যে রূপতত্ত্বের দৃষ্টিভঙ্গি থেকে, মানে প্লেটোর ধারণাবাদ বা আকারবাদ অনুসারে টেবিল কি? টেবিল হচ্ছে একটা বিশেষ বস্তু, তাহলে বিশেষ বস্তু মানে সেটা হচ্ছে অবশ্যই অনুকরণ। কিসের অনুকরণ? টেবিল নামক রূপে, মানে টেবিলত্ব জাতির অপূর্ণ অনুকরণ। আমরা জানি, আমরা যারা বিশেষ বিশেষ বস্তু তারা কিন্তু নিখুঁত। একটু আগে যুক্তিকর মানে বলার সময় বলছিলাম, তাহলে নিখুঁত। ম্যাডাম লেখা অস্পষ্ট আসছে। বলো। লেখা অস্পষ্ট আসছে। আচ্ছা, নেটওয়ার্কটাকে পরিষ্কারই একটু তো রিফ্রেশ আসছে। করে নিতে হবে। না, পরিষ্কারই আসছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি জিনিসটা বলি, যদি কারোর সমস্যা হয় একটু রেকর্ডের ক্লাসটা একটু ভালো করে দেখে নেবেন, একটু মানে করুন, যেহেতু অনেকগুলো কোশ্চেন আছে। তো সি অপশনটা কেন বলছে? যে টেবিল হচ্ছে বিশেষ বস্তু, তাহলে বিশেষ বস্তু মানে ওটা টেবিলত্ব জাতি থেকে আসছে, আর টেবিলত্ব জাতির অপূর্ণ বা একটা খুঁত সম্পন্ন যে হয় সেটা হলাম আমরা বিশেষ বিশেষ মানুষ, বিশেষ টেবিল, বিশেষ বিশেষ গাছ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। রূপত্বের জ্ঞানকে কি বলে? বীজ রূপত্বের জ্ঞানকে পরিবর্তনশীল। একটু ফাস্ট বলবেন। সি প্লেটো নাম্বার। রূপতত্ত্বে জ্ঞানকে কি বলে বিবেচনা করেছে? সি নাম্বার। সি হবে, সি। সি। রূপের সঙ্গে আত্মা সংযোগ। সি সি সি। অপশন সি, রূপের সাথে আত্মার সংযোগ। যেহেতু এখানে আত্মার ওই যে থিওরি অফ রিকালেকশন যেটা বললাম, যে আত্মা কি করে, ওই রূপ বলুন, জাতি বলুন বা সামান্য বলুন, সেটাকে বহন করে নিয়ে আসে। এই জন্য জ্ঞান হচ্ছে কি রূপের সাথে আত্মার সংযোগ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট। রূপের জন্য ত্বক জন্য স্মরণ। 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 রিকালেকশন। কোশ্চেন বলছে প্লেটোর মতে রূপ উপলব্ধির জন্য প্রাক জন্মে আত্মা যা করে, দ্যাট ইজ আমাদের স্মরণ বা যেটা পড়লাম রিকালেকশন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট। একক ও চিরন্তন। সংবেদনযোগ্য বি। সি। অপশন বি। ও কোনটি নয়, সংবেদনযোগ্যতা। সংবেদনযোগ্যতা হবে। সি সি। একেবারেই সি। তাই, সংবেদন যোগ্যতা। প্লেটোর দর্শনে সেন্সেশনের কিন্তু কোনো জায়গা নেই। সংবেদন যোগ্যতা অবশ্যই অবিনশ্বর, অবশ্যই একক এবং চিরন্তন এবং অনন্য, কিন্তু সংবেদন যোগ্য কিন্তু নয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট। আলোকে মৃত্যু বলতে কি করতে? আত্মার স্বরূপ। রূপ থেকে বিজুক্তি। একটু ফাস্ট বলবেন। বি নম্বর। বি নম্বর। অপশন বি, সি হতে পারে। আত্মার রূপে আত্মার রূপে জগতে প্রত্যাবর্তন। কোশ্চেনটা বলছে রূপতত্ত্বের আলোকে মৃত্যু বা ডেথ বলতে কি বুঝি? আত্মার রূপে জগতে প্রত্যাবর্তন। নেক্সট।
জ্ঞান সম্ভব কেবল তখনই যখন সামান্যের উপলব্ধি হয়। বি নম্বর। অ্যাবসলিউটলি কারেক্ট, অপশন বি। প্লেটোর মতে জ্ঞান তখনই সম্ভব যখন সামান্য বা আকারের উপলব্ধি হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট। বস্তু জগৎ। রূপের পরিবর্তনশীল অনুকরণ। হ্যাঁ, অনুকরণ হবে, অনুকরণ। 3 নম্বর। সি নাম্বার। প্লেটোর মতে বস্তু জগৎ কি? যে জগতে আমরা আছি সি। দ্যাট ইজ আমাদের রূপের পরিবর্তনশীল অনুকরণ। যে সামান্য বা জাতি বলছি তার যে কপি, সেই কপিটা কি অবশ্যই পরিবর্তনশীল, চেঞ্জিং, সবসময় চেঞ্জ হচ্ছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট। প্লেটোর মতে রূপতে মঙ্গল রূপ উপলব্ধি। অপশন ডি। মঙ্গল রূপ। আচ্ছা, কি বলছেন? নিচের কোনটি প্লেটোর রূপতত্ত্বের অনুধ্যানের সর্বোচ্চ স্তর? মঙ্গল রূপ সর্বোচ্চ দ্বন্দ্ব কল্যাণ যেন বলছেন। পদ্ধতিতে মঙ্গল রূপ উপলব্ধি। এখানে একটা জিনিস আমি বলবো, যেহেতু প্লেটোর গুরু ছিলেন সক্রেটিস, আর সক্রেটিসের যে মেথড সেটাকে আমরা কি বলি? ডায়ালেকটিক, মানে দ্বন্দ্বমূলক। দ্বন্দ্বমূলক। কোনো ক্ষেত্রে যদি আপনার ডায়ালেকটিকটা পান, সেটা কিন্তু তার শিক্ষা তাহলে ম্যাম এখানে থেকে পাওয়া। বলুন। দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলা যাবে এখানে? এই যে বস্তু সম্পর্কে এখানে দ্বন্দ্বমূলক বস্তু কিছু বলা যাবে? ডায়ালেকটিক্যাল। ডায়ালেকটিক আলাদা, দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলাদা। দ্বন্দ্বমূলক বস্তুবাদটা একেবারে মানে প্লেটো বলছি, সক্রেটিসের যে মানে পদ্ধতি সেইটা ছিল ডায়ালেকটিক, মানে আলাপ আলোচনার মাধ্যমে আমি কোনো সত্যকে স্থির করব। কিন্তু দ্বন্দ্বমূলক বস্তুবাদটা কিন্তু আলাদা। এটা কার্ল মার্কস প্লেটোর বলুন, হেগেল ও বলুন, সেই আলাদা। ডায়লগের মাধ্যমে যেটা ডায়লগ বোঝাচ্ছে এটা। এটা প্লেটো বলতে চাইছেন, ডায়লগ বলতে বোঝাচ্ছেন সংলাপ। একেবারে বলেছিল সংলাপ। ডায়ালেকটিক বলেছে না। পরে ডায়ালেকটিক বস্তুবাদ কিন্তু একেবারে আলাদা। হেগেল বলুন, কার্ল মার্কস বলুন, সেখানে আমরা পাই। তো ধারণার জগৎ। সি নাম্বার ম্যাম। ধারণার জগৎ। সি বাস্তব বল। ধারণার জগৎ, অপশন সি সি। জগৎ। নেক্সট। প্লেটো রূপ ধারণার সাহায্যে কি ব্যাখ্যা করতে চেয়েছিলেন? জ্ঞানের সূত্র। জ্ঞানের সূত্র। জ্ঞানের সূত্র। প্রিন্সিপালস অফ নলেজ। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট। মানুষ নামক ধারণাটি। মানুষ। বি নাম্বার ম্যাম। এটা বি নম্বর, বি। একক চিরন্তন রূপ যা সব মানুষের প্লেটোর মতে মানুষ নামক ধারণাটি বি নাম্বার ম্যাম। উত্তর কোন নয়? একক প্রত্যেক চিরন্তন রূপ যা সব মানুষের প্রতিফলিত। অপশন প্রতিফলিত অনুকরণ যেখানে আছে। এখানে বলছে মনুষ্যত্ব, এটাই বলছে তো। অপশন বি। নেক্সট। একটি স্বতন্ত্র রূপ। ডি নম্বর ম্যাম। ডি নম্বর। ডি হবে না, এ হবে। এ নম্বর ম্যাম। এ হবে। প্লেটোর রূপতত্ত্ব অনুযায়ী সুন্দরতা হলো, আপনাদের কোশ্চেন করেছে সুন্দরতাটা কি, নট সুন্দর। সুন্দরতা মানে সুন্দরের যে তাহলে জাতি, ডি হবে তো। একটি তাহলে ডি স্বতন্ত্র হবে তো। রূপ ডি যা হবে। সব সুন্দর জিনিসের উৎস। হ্যাঁ। অপশন এ হবে না, কারণ নানা বস্তুতে বিভিন্নভাবে প্রতিফলিত হওয়া গুণ, এই ব্যাপারটা ঠিক আসছে না। তো অপশন ডিটা আমাদের এর তুলনায় অ্যাকুরেট। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট। বস্তু রূপের প্রতিচ্ছবি। বি নম্বর। বস্তু রূপের প্রতিচ্ছবি। বস্তুর উপর ছবি। রূপের প্রতিচ্ছবি। অপশনের মধ্যে আপনাদের কিওয়ার্ডস লুকিয়ে আছে, দ্যাট ইজ কপি বা কপি। অনুকরণ। কপি অনুকরণ আসলে বোঝা যাবে জিনিসটা, ওটাই হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট। সংবাদ বলে। বি সি নম্বর হবে, সি।
এক অভিনয় চিরন্তন নির্বাক সি। রূপ প্লেটো রূপ রূপতত্ত্বে রূপ সি বা হবে, ফর্ম এক বলতে অভিন্ন কাকে বোঝানো চিরন্তন হয়? নিরবয়ব রূপতত্ত্ব রূপতত্ত্ব রূপ তো সি তো হওয়ার কথা না, এক অভিন্ন রূপ তো এখানে আকার বলছে, ফর্ম বলছে। এক অভিন্ন চিরন্তন নিরবয়ব বাস্তবতা, এটা তো আসছে মনে হচ্ছে। যে কোশ্চেনটা করেছে আপনাদের যে প্লেটোর রূপতত্ত্বে বা সি আকারতত্ত্বে হবে। আকারটা কি? হোয়াট ইজ কাটা ফর্ম? তো এখানে এক ফর্মটা অভিন্ন অভিন্ন তো। চিরন্তন এবং নিরবয়ব বাস্তবতা। যেহেতু ফর্মের কোনো অবয়ব নেই, গদ্য মনুষ্যত্ব এগুলো আমরা চোখেও দেখতে পাই না, এদের কোনো অবয়ব নেই, হ্যাঁ, আমরা এটাকে টাচ করতে পারি না, এই জন্য নিরবয়ব বাস্তবতা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট। চিরন্তনতা। না না হবে না, এটা ও হবে ও আচ্ছা, বস্তু জগতের পরিবর্তনশীল। এটা হবে নট পরিবর্তনশীলতা। পরিবর্তনশীল পরিবর্তনশীলতা। পরিবর্তনশীল। এখানে অনেকের পরিবর্তনশীল। ভুল হয় এই জিনিসটার জন্য যে রূপ বিশ্ব, যেহেতু বিশ্বকে আমরা জানি বিশেষ বিশেষ বস্তু হিসেবে, তো এখানে বলেছে রূপ বিশ্ব মানে যে আকারের জগৎ। কোশ্চেনটা করছে যে থিওরি অফ ফর্ম অনুসারে আকারের জগতের বৈশিষ্ট্য কোনটা? না, আকারের জগৎ অবশ্যই চিরন্তন, অদৃশ্য, যেহেতু আমরা সাধারণ মানুষ তাকে দেখতে পাই না। বস্তু জগতের কারণ, এই যে বস্তু জগৎ এর কারণ, কিন্তু বৈশিষ্ট্য নয় কোনটা? পরিবর্তনশীল, এটা অপরিবর্তনশীল। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট। কি করছি নেক্সট একটু ভেবে আনসার করবেন। এ হবে, এটা সি হবে ম্যাম, সি বিমূর্ত সি নাম্বার সর্বোচ্চ বাস্তবতা। সি। সি হবে। সি হবে। বিমূর্ত নিরবয়ব সর্বোচ্চ বাস্তবতা। এখানে একটা জিনিস বলবো, দর্শনে অনেকেরই বুঝতে অসুবিধা হয়, সেটা হচ্ছে মূর্ত আর বিমূর্ত। মূর্ত মানে হচ্ছে যেটা কংক্রিট, আমরা হলো মূর্ত, আমাদের চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, আমরা হলাম কংক্রিট। কিন্তু বিমূর্ত, হোয়াট ইজ বিমূর্ত? বিমূর্ত মানে হচ্ছে আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট, যেটাকে স্পর্শ করা যায় না, যেটা চোখে দেখা যায় না। তো আইডিয়া সবসময় বিমূর্ত, বাংলায় বিমূর্ত, আর ইংলিশে বলি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট। এই কনসেপ্টটা অনেকের সমস্যা হয় বুঝতে, মূর্ত আর বিমূর্ত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তো এই ছিল আজকের আপনাদের ক্লাস। আপনাদের ক্লাস থেকে দুটো কোশ্চেন আজকে পেয়েছি, যেটা হয়তো আজকে ডিসকাস করা সম্ভব হবে না। একটা হচ্ছে যে গুহারূপক তত্ত্ব, আর একজন বললেন যে থার্ড ম্যান আর্গুমেন্ট। ঠিক আছে, নেক্সট ক্লাসে অ্যারিস্টটল পড়ানোর আগেই আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করে দেবো। একটা হচ্ছে থার্ড ম্যান আর্গুমেন্ট, একটা হচ্ছে আপনাদের গুহারূপক। ম্যাম বলছিলাম, হ্যালো হ্যালো ম্যাম। ডেকার্টটা ম্যাম বলছিলাম একটা প্রশ্ন ছিল। পড়িয়েছিলেন, তার কিছু কোশ্চেন দিয়ে দিলে খুব ভালো হতো, যেহেতু পড়েছি কোশ্চেন গুলো প্র্যাকটিস হয়ে যেত। হ্যাঁ, আরেকবার বলুন। আগের দিন যে ডেকার্টটা পড়ালেন স্যাটারডেতে, হ্যাঁ হ্যাঁ। সেই যে কোশ্চেন দেবেন বলেছিলেন না, বেশ কয়েকটি ও কোশ্চেন আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, কালকে একেবারেই মানে স্মরণে ছিল না। আচ্ছা, তাহলে এই ছিল আজকে ম্যাম। আপনাদের প্লেটোর ক্লাস। হ্যালো হ্যাঁ হ্যালো বলুন। বলছি ম্যাম যে কোন বইটা বেশি ফলো করলে